সবাইকে বিদায় দিতে দিতে প্রায় রাত 12টা বেজে গিয়েছে। ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে মাহমুদ, বারবার হাই তুলছে। ড্রয়িং রুমে বসে হাই তুলতে তুলতে মাহমুদের বাম হাতে সিগারেট। ফেসবুক স্ক্রোল করতে করতে সিগারেটে লম্বা টান দিচ্ছে। তার নিউজ ফিড জুড়ে তাদের বিয়ের ছবি। সিগারেট শেষে করে তার মনে পড়ল তার বেডরুমে আরও একজন আছে। সে মাহমুদের সদ্য বিবাহিতা স্ত্রী। তার নাম তিশি। মাহমুদ বেসিন থেকে হাই ধুয়ে ঘরের স্লাইড পরে থপথপ পায়ে বেডরুমের দিকে এগোয়। বেডরুমে ঢোকার আগে ফোনের পাওয়ার বাটন চেপে উজ্জ্বল স্ক্রিনে দেখে নেয় সময়। রাত 12:30। ড্রয়িং রুমে বসেই আধা ঘন্টা কেটেছে তার। ড্রয়িং রুমের দরজায় হালকা গা এলিয়ে দিলে দরজা খুলে যায় নিঃশব্দে। ক্লান্ত হয়ে পড়েছে সেও। আজ তাদের বিয়ের দিন, বাসর রাত, ফুলশয্যার রাত। এই রাত নিয়ে শৈশব থেকে উথাল পাথাল গা গরম করা কত গল্প শুনেছে মাহমুদ। মাহমুদ খাটের কোণে দাঁড়িয়ে ভাবল, মেয়েটাকে কি সে জাগাবে? জাগানো কি তার উচিত হবে? মাহমুদ ডান হাত বাড়িয়ে দেয় মেয়েটির গায়ের দিকে। হাত সরিয়ে নেয়, মেয়েটার ঘন নিঃশ্বাস পড়ছে। সে ঘুমিয়ে পড়েছে। তাকে জাগানো ঠিক হবে না। মাহমুদের মস্তিষ্কে মধ্যে দুটো ভাগ তৈরি হয়ে যায়, কনশ্বাস আর সাবকনশ্বাস মাইন্ডের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব নিয়ে মেয়েটির পাশের বালিশে শুয়ে পড়ে মাহমুদ। চোখ বন্ধ করে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। মাহমুদের ঘুম ভাঙে চুরির রিনঝিন শব্দে। চোখ খুলে তাকায়। মেয়েটি ঘুম থেকে উঠে বসেছে। হাতের চুড়ি খুলছে, কানের দুল খুলছে। স্লোমা জড়ানো কণ্ঠে মাহমুদ বলে, তুমি উঠেছ? আমায় ডাকলে না কেন? মেয়েটি হকচকিয়ে ওঠে। স্লোমা জড়ানো গলার স্বর শুনে কিছুটা বিব্রত বোধ করে মাহমুদ। এতক্ষণ বাসর ঘরে একা একা বসে থেকে রীতিমতো ভীষণ খারাপ লাগছিল নববধূ তিশির। সে সবেই আজকে নতুন এক জীবনে পা দিয়েছে। তিশির বয়স যে খুব একটা বেশি এমন না, সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে। কলেজে থাকতে তার বয়ফ্রেন্ড তাকে ধোঁকা দেওয়ার পরেই গোটা পুরুষ জাতির উপর থেকে তার শ্রদ্ধা বোধ উঠে গিয়েছিল। এই বিয়েতে কোনো মতো ছিল না তিশির। বাবা তাকে এক প্রকার জোর করেই এই মানুষের সাথে বিয়ে দিয়েছে। তবুও তার প্রথম দর্শনে ছেলেটাকে খুব একটা খারাপ লেগেছে, তাই না? কলেজ থেকে ফেরার পথে বাসার সামনে এত সুদর্শন একটি ছেলেকে দেখে সে খানিকটা অবাকই হয়েছিল। ছেলেটি তাদের গলির মুখে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে অন্যদিকে ফিরে সিগারেট টানছিল, এমন সময় হাজির তিশি। তিশির গায়ে ধাক্কা লাগতেই খানিকটা বিব্রত বোধ করে। তিশিরও তারা ছিল ভীষণ। বাসায় গিয়ে যখন তিশি আর মাহমুদ দুজনকে আরও একবার দেখে সেদিনই চমকে গিয়েছিল। ছেলেটির সাথে আলাদা কথা বলেছে তিশি, ব্যবহারে ভীষণ স্মার্ট মনে হয়েছিল সেদিনই। বিয়ের প্রথম রাত নিয়ে ভীষণ নার্ভাস তিশি। ছেলেদের বিশ্বাস করতে নেই, প্রথম রাতেই তাদের লোলুপ লালসা জেগে ওঠে। অবশ্য এটাকে তিশি গোটা ছেলে জাতির দোষ দিচ্ছে না বটে, কারণ এ বিয়েতে তার মতো ছিল না দেখে অচেনা অজানা এক যুবকের সাথে ঘর বাঁধতে ছুটে এসেছে। মাহমুদ ঘরে প্রবেশ করে, ঘরে ডিম লাইট জ্বালানো। ফুলশয্যা রাত বলে সারা ঘরে ফুলের বাগান করে রেখেছে। মাহমুদ খাটে বসার আগে তিশির অনুমতি নেয়, বসতে পারি? তিশি মিহি গলায় মৃদু সুরে বলে, বসুন। এ কি, আপনি তো দেখছি এখনো কিছু খোলেননি। তিশি ছেলেটির দিকে হকচকিয়ে তাকায়। এ কি? যেটুক শ্রদ্ধাবোধ ছেলেটির প্রতি জন্মেছিল সেটুকুও নষ্ট হয়ে গেল। মাহমুদ অভয় দিয়ে বলে, আপনি আপনার কাপড় চেঞ্জ করে কমফোর্টেবল কাপড় পরুন। শাড়ি পরে সারারাত ঘুমাতে আপনার কষ্ট হতে পারে। বাই দ্য ওয়ে, আগে শাড়ি পরে ঘুমিয়েছেন কখনো? তিশি মাথা নাড়ায়, ঘুমায়নি। মাহমুদ আরও এক দফা তিশির জন্য ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু মুশকিল হল, তিশি যে তার নিজস্ব জামা কাপড়ের ব্যাগটি এনেছিল সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই উপায়ন্তর হয়ে সে আরও একবার মাহমুদকে ঘরে ডেকে নেয়। জানায় সে ব্যাগ খুঁজে পাচ্ছে না। ঘড়ির কাঁটায় ঠিক বেজে একটা। সারা ফ্ল্যাটে দুজন ব্যাগ খুঁজে পায় না। উপায়ন্তর হয়ে মাহমুদের ট্রাউজার আর টি শার্ট বের করে দেয়। ঠিক আরও একবার যখন মাহমুদ ঘরে প্রবেশ করে তখন তিশিকে দেখে যেন তো বনে যায়। ট্রাউজারের সাথে টি শার্ট, এ যেন স্বর্গের কোনো অপ্সরী দাঁড়িয়ে আছে। এতক্ষণ অন্ধকারে ছিল, আর বিয়েতে কেমন যেন লাজুকতার কারণে সে তার নববিবাহিতা স্ত্রীকে দেখতে পারেনি। মাহমুদ চোখের পলক ফেলছে না দেখে মাহমুদের সামনে হাত নাড়ায় তিশি। এরপর ভ্রম ভাঙে মাহমুদের, তিশি মুখে হাত দিয়ে মৃদু হাসে। সেই হাসির ঝিলিক ছড়িয়ে পড়ে সারা ঘরে।
মাহমুদ তিশির প্রশংসা করে বলে, আমার সহধর্মিণী হিসেবে আপনার মতো রূপবতী কাউকে পাব সেটা ভাবতেই পারিনি। আমি ভীষণ লাকি তিশি। আমি আপনার পরিবার মারফত জেনেছি আপনার ডাক্তার হওয়ার ভীষণ ইচ্ছা। আমি এও জেনেছি যে আপনার এই বিয়েতে কোনো মতো ছিল না। তবে ভয় পাওয়ার কারণ নেই। আমি আপনার কোনো স্বাধীনতা ক্ষুণ্ণ করব না। তিশি বিয়ের আগে এও জেনেছিল এই ছেলে তার বাবার কাছ থেকে কোনো জামাই আবদার করেনি। জামাই আবদার বুঝলেন তো? অর্থাৎ কোনো যৌতুক গ্রহণ করেনি। শুধু তিশির বাবাকে বলেছিল, আপনি আপনার ঘরের সবচেয়ে দামি জিনিস আর সবচেয়ে আলোকিত জিনিস আমার ঘরে পাঠাচ্ছেন। আমার কাছে এর থেকে বড় সৌভাগ্যের কিছু হয় না। তিশির এতদিন এসবে খেয়াল ছিল না, ইন্টারমিডিয়েট পাশ করেছে। তবে বিচার বুদ্ধিতে সে ভীষণ এগিয়ে। তাই নিমিষেই মাহমুদের ওপর জমে থাকা মৃদু ক্ষোভ আর রাগ সে এক ঝাপটায় দূর করে ফেলল। মাহমুদ বলল, সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে আপনার, আপনি শুয়ে পড়ুন। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে বলুন। আমি বাইরের ঘরে সোফায় গিয়ে শুচ্ছি। হঠাৎ করেই তিশি যেন বুকের ভেতরে অদ্ভুত এক হাহাকার অনুভব করে। এমন মানুষকে তার স্বামী হিসেবে পেয়েছে ভেবে সৃষ্টার কাছে ভেতরে ভেতরে কৃতজ্ঞতা জানায়। পরম ভালোবাসায় সে জীবনে প্রথমবার কোনো ছেলেকে জড়িয়ে ধরে। মাহমুদ খানিকটা অবাক হয় বটে, তবে যখন শুনতে পায় তার গলার কাছে তিশির চোখ থেকে দরদর করে চোখের জল গড়িয়ে পড়ছে, তখন সে তিশিকে কাছে টেনে নেয়। শরীর থেকে তিশিকে টেনে উঠায়। তিশির মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছে ততক্ষণে। দুহাতে তিশির গাল চেপে পরম ভালোবাসার কণ্ঠে বলে, আমাকে প্লিজ একটু ভালোবাসবেন তিশি, কথা দিচ্ছি, একটু ভালোবাসলে তার 100 গুণ ভালোবাসা পাবেন। তিশি আবারও জড়িয়ে ধরে মাহমুদকে। এরপর হয় লোডশেডিং। পরম ভালোবাসার আলিঙ্গনে সে রাত এভাবেই কেটে যায় নববিবাহিতাদের।